একটা উদ্বেগ, একটা কৌতূহল বাংলাদেশের রাজনীতির সামনে কি হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা জামাত ইসলামী আমাদের সংগ্রামে আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমানই প্রথম নির্বাচনের দাবি করে বলেছিলেন 26 সালের রমজানের আগেই আমরা জাতীয় নির্বাচন চাই। প্রকারান্তরে সেই দিকেই নির্বাচনের লক্ষ্যে জাতি এগিয়ে যাচ্ছিল, কিন্তু নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদের যে মতামত, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, 6টি রিফর্ম কমিশন গঠন করা হলো। অন্তর্বর্তীকালীন সরকার সকল দলকে ডেকে সর্বদলীয় মিটিং করে রাষ্ট্রের সব সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য সবার সহযোগিতা চাইলেন। জামাত ইসলামী আমরা সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম সবাই মিলে 9টা মাস চেষ্টা করে আমরা যে সংস্কারের একমত হলাম, যে জুলাই চার্টার আমরা স্বাক্ষর করলাম, জুলাই ডিক্লারেশনে আমরা একমত হইলাম, এবং ঐক্যমত্য কমিশন যেসব রাষ্ট্রের সংস্কার করে একটা ঐতিহাসিক পরিবর্তনের প্রস্তাব করেছিল, আমরা ভেবেছিলাম সকল দল একমত হয়ে এই সংস্কার প্রস্তাব মেনে নিয়ে আমরা আগামী 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের কাছে অনেক রাজনৈতিক দল ইভেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছিল, সংস্কার কাজে ভিন্ন মত তৈরি হচ্ছিল, বড় বড় দলের মধ্যে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক নানান ইস্যুতে যে ভিন্ন মত হচ্ছিল, ডক্টর ইউনূস সাহেব সেই ভিন্ন মতকে একটা ইউনিফর্ম থিঙ্কিং, একটা ঐক্যমতে নিয়ে আসার জন্য তিনি ঐক্যমত্য কমিশন গঠন করে দিলেন। সেই কমিশনের প্রধান উপদেষ্টা নিজেই হলেন চেয়ারম্যান, কো-চেয়ারম্যান করা হলো ডক্টর প্রফেসর আলী রিয়াজকে। প্রত্যেকটি দলের পক্ষ থেকে 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনের বৈঠক করে আইনজ্ঞ, বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দ নানান চেষ্টা করে আমরা 166টি সংস্কার প্রস্তাব আমরা চূড়ান্ত করেছিলাম। সেগুলো আলোচনা পর্যালোচনায় 84টি সংস্কারে আমরা সবাই একমত হয়েছি। প্রায় 20-25টি ব্যাপারে মেজর পলিটিক্যাল পার্টি কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন দিলেন, সেগুলোকে একমত করার জন্য ঐক্যমত্য কমিশন দফায় দফায় তারা চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করেছিলাম, এতদিন ধরে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো বিরাজ করছে, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন দেখেন, যে কারণে তিনি শাসন ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। তিনি কাউকে পরোয়া করেন না, জনগণের কোন তোয়াক্কা করেন না। তিনি বলেন, আমাকে ক্ষমতা দেবেন, আমার আর কোন শক্তি নাই। এই ফ্যাসিবাদী কর্তৃত্বের মেজাজের কোন প্রধানমন্ত্রী যেন তৈরি না হয়। আমরা সংস্কার প্রস্তাবে বলেছিলাম প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকে সীমিত করতে হবে। আমরা বলেছি 10 বছরের বেশি, অর্থাৎ 2 টার্মের বেশি কেউ ক্ষমতায় যাবে না। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট লোয়ার হাউস, আপার হাউস করতে হবে। আমরা বলেছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, পিআর পদ্ধতিতে ভোটারের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করে একটা রিচ পার্লামেন্ট করার জন্য আধুনিক বিশ্বের 91টি গণতান্ত্রিক দেশে যে পিআর পদ্ধতি চালু আছে, সেই ফ্রি ফেয়ার ইলেকশনের পদ্ধতি আমাদের এখানে অ্যাডপ্ট করতে হবে। আমরা বলেছিলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদ আছে, পাবলিক সার্ভিস কমিশন, এন্টি কারাপশন কমিশন, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদে নিয়োগের জন্য সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে। সেখানেও ব্যবস্থা ছিল যে প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া এইসব সাংবিধানিক পদে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা কমিশনে আপত্তি করে বলেছি, নো, এমন একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে যেখানে
এই সব গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রধানমন্ত্রী যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। এই সব গুরুত্বপূর্ণ সংস্কার শেষে আমরা একমত হয়েছি। সরকারের কাছে ঐক্যমত্য কমিশন তার রিপোর্ট পেশ করেছেন এবং বলা হয়েছে এই জুলাই চার্টার, এই জুলাই সনদ, সব দল যেখানে আমরা একমত হয়ে গেলাম, বড় দল হিসেবে বিএনপি সহ তার সাথে আরো কয়েকটি দল গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে তার নোট অফ ডিসেন্ট দিলেন। আমরা বলেছিলাম একজন প্রধানমন্ত্রী একই সঙ্গে দুইটা পদে থাকতে পারবে না। একদিকে তিনি হেড অফ দ্য পার্টি, আবার তিনি হেড অফ দ্য গভর্নমেন্ট। আমরা বলেছি যে কোনো একটাই থাকতে হবে। এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ, তার ক্ষমতা, রাষ্ট্রপতির সাথে ভারসাম্য রক্ষা করা, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষমতা, এরপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আরো ক্ষমতাবান করার অনেক সংস্কার আমরা করেছিলাম। কয়েকটি জায়গায় বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে একটা জটিলতা তৈরি হলো। ঐক্যমত্য কমিশন সারা দুনিয়ার আইন কানুন ঘেটে নোট অফ ডিসেন্ট অর্থ কি, আইনি এক্সপার্ট যারা ছিলেন তারা বলেছেন কোন অথরিটি, কোন সংস্থা, কোন কমিশনে গৃহীত কোন সিদ্ধান্তে যদি কোন একটি দল নোট অফ ডিসেন্ট দেন, তার অর্থ হলো কমিশন সিদ্ধান্ত হয়েছে, একটি দল সেটাকে ভিন্ন মত সহকারে তিনি মেনে নিয়েছেন, এটাই হবে তার সাংবিধানিক ব্যাখ্যা। নোট অফ ডিসেন্ট অর্থ হলো সিদ্ধান্ত যেটা হয়েছে ওইটার সাথে আমার ভিন্ন মত আছে। কিন্তু অধিকাংশ দল, কমিশন যদি সিদ্ধান্ত নেয়, কোন এক বা দুইটি দল যদি নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেয়, তার অর্থ সিদ্ধান্তই হলো, কিন্তু তারা তাদের ভিন্ন মতকে রেকর্ড করালেন। তার অর্থ এই না যে সে সিদ্ধান্ত পরিবর্তন হবে। এইভাবে কমিশন প্রধান উপদেষ্টাকে রিপোর্ট দিয়ে তাদের মেয়াদ শেষে তারা বিদায় দিয়েছেন। আমরা অপেক্ষা করেছিলাম রাজপথের জামাত ইসলামী সহ 8টি সমমনা দল, ইসলামী রাজনৈতিক দল, দেশপ্রেমিক দল, আমরা আন্দোলন করে বলেছিলাম অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের একটি আদেশ জারি করুন। সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের তারিখ জাতীয় নির্বাচনের আগের দিন, তারপর জাতীয় নির্বাচন করুন। ভেবেছিলাম প্রধান উপদেষ্টা অল্প সময়ের মধ্যে জাতির কাছে সমাধান পেশ করবেন। উচিত ছিল ঐক্যমত্য কমিশনের এই ব্যাপারগুলো সুরাহা করে যাওয়া, কিন্তু রাজনৈতিক দলগুলোর মনে ভিন্ন মতকে তিনি ঐক্যমত্যে পরিণত করতে না পেরে তিনি এটা প্রধান উপদেষ্টার কাছে ছেড়ে দিয়ে চলে গেলেন। প্রধান উপদেষ্টা গত কালকে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন দুপুর 2:30টার পর। গোটা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে তিনি তার ভাষণেই হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ এবং তারপর অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি তিনি ঘোষণা দেবেন। তিনি ভাষণে কি বক্তব্য দিয়েছেন আপনারা সবাই সেখানে শুনেছেন এবং দেখেছেন। তিনি ভাষণে জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ তিনি জারি করেছেন, সাথে সাথে গতকালকেই সেই আদেশটা গেজেট প্রকাশিত হয়েছে। যদিও সেই আদেশে কয়েকটি নোট অফ ডিসেন্টকে তিনি তার বাইরে রেখেছেন, তবুও আমরা এই জুলাই সনদকে মেনে নিয়েছি। আমরা জামাত ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছি, কিন্তু উল্লেখযোগ্য অনেকগুলো বিষয় জুলাই সনদে স্থান পাওয়াতে আমরা এই জুলাই সনদটাকে ইতিবাচকভাবে দেখছি। সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে না, প্রধান বিচারপতি, কেয়ারটেকার সরকারের বিধান, আপিল ডিভিশনের জাস্টিস নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মতামতই প্রধান হবে না, সেসব জায়গায় সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটির বিধান মেনে নেওয়াতে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা যুগান্তকারী রাষ্ট্র কাঠামো তৈরি হবে আশা করি। সে কারণে আমরা জুলাই সনদকেও মেনে নিয়েছি। কিন্তু সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে গণভোট। দুনিয়ার সব আইনজ্ঞরা বলেছেন
বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জুলাই অভ্যুত্থানের পর এখন যে রাজনৈতিক এবং সাংবিধানিক পজিশনে আমরা আছি, আগামী 26 সালের ফেব্রুয়ারির নির্বাচনে সাংবিধানিক কোন আইন বা কোন ভিত্তি নেই। সংবিধানে প্রতি 5 বছর পর পর জাতীয় নির্বাচনের বিধান আছে। গত নির্বাচন হয়েছে 24 সালে। যারা সংবিধানের দোহাই দেন, সংবিধানতে এখন কোনো ফাংশনিং নাই। সংবিধানের অনেক ধারা, অনেক অনুচ্ছেদ এখন অকার্যকর হয়ে পড়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেটাও তো সংবিধানে নাই। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই, ইউনূস সাহেবের রাষ্ট্রীয় কর্তৃত্ব গ্রহণের কোনো বিধান নাই। সুপ্রিম কোর্টের আর্টিকেল 106 106 অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে বলা হয় যে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। কিন্তু দুনিয়ার আইনজ্ঞ বিশেষজ্ঞরা বলেছেন না, 106 কখন একটি সরকারের ক্ষমতা গ্রহণের ভিত্তি হতে পারে না। জনগণের আকাঙ্ক্ষা, উইল অফ দি পাওয়ার, জনগণের মতামতের ভিত্তি হবে সরকারের ভিত্তি। সেই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেমন সংবিধানে নাই, নির্বাচনের মেয়াদ সংবিধানে নাই, প্রধান উপদেষ্টা সংবিধানে নাই, ফলে জুলাই চার্টারই হচ্ছে একমাত্র সংবিধানের অংশ হতে পারে, আইনি ভিত্তি দেওয়া যেতে পারে যদি এই জুলাই চার্টারকে গণভোটে দিয়ে হ্যাঁ ভোট দিয়ে অধিকাংশ ভোটাররা এই জুলাই সনদকে মেনে নেয়। এটাই হবে জুলাই সনদের গণভিত্তি। আমরা এই জন্য বলেছিলাম গণভোটটা আপনি আগে দেন। সেখানে যেসব সংস্কার প্রস্তাব আনা হচ্ছে জাতি জানুক, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দিয়ে এটাকে পাবলিক করুক। কি কি সংস্কার হলো, সেই 84টা বিধান কি, 48টা আমরা কি একমত হয়েছি, 20টা কি নোট অফ ডিসেন্ট দিয়েছি, জাতিকে জানার সুযোগ দিন এবং ভোটাররা তার মাইন্ড সেট করবে, তারপর হা বলবে কি না বলবে তিনি সিদ্ধান্ত নেবেন। তারপর গণভোট হলে তিনি ভোট দেবেন, সেই ভোটে হা জয়যুক্ত হলে তখনই এটার আইনি ভিত্তি তৈরি হবে। তারপর জাতীয় নির্বাচনে দলের প্রতীক নিয়ে লোকেরা প্রার্থী হবে, সেখানে ভোট দিয়ে জাতীয় সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা যাবে, তারাই তখন পার্লামেন্টে যাবে। এবং গতকালকের ভাষণে যে গেজেট জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হবেন তাদের দুটো সাংবিধানিক পাওয়ার দেওয়া হয়েছে। একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যাকে বলা হয়েছে সংবিধান পরিষদ, সাংবিধানিক পরিষদ। নির্বাচিত হওয়ার পরে 180 দিনের মধ্যে ওই এমপিরা এই জুলাই সনদের ভিত্তিতে সংবিধানকে সংশোধন করে আইনত পরিণত করবেন। 180 দিনের মধ্যে এই কাজটা হয়ে গেলে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাদের শেষ হয়ে যাবে। তখন নর্মাল জেনারেল অ্যাসেম্বলির দায়িত্ব এই সংসদ পালন করবে। ফলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত এমপিদের 2টা শপথ করতে হবে, সেটাও গতকালকের গেজেটে আছে। একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার, একটা ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার। এসবই আমাদের প্রস্তাব ছিল, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেওয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে একটা সংকটে ফেলে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে অলরেডি যদি ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ করে ওনারা বিদায় নিলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আজকেও পত্রিকা দেখছি, আমার বিএনপির বন্ধুদের অনেক বড় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বলছেন এই জুলাই সনদকে আমরা মানি না। সোশ্যাল মিডিয়াতে তারা অনেকে এই গণভোটে না বলার পক্ষে ক্যাম্পেইন করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা একটা জাতির সংকট। আমার প্রিয় দৌলতপুরবাসীর কাছে আমরা বলতে চাই, আমরা জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যাওয়ার দাবির কথা প্রথমেই বলেছি। আমরা নির্বাচনে যেতে চাই এবং সব দাবি আমরা মেনে নিয়েছি। রাষ্ট্রপতির জুলাই সনদকে আমরা কনগ্রাচুলেট করেছি, আমরা স্বাক্ষর করেছি। এখন গণভোটটাকে নিয়ে আসতে হবে জাতীয় নির্বাচনের আগে। জামাত ইসলামী সহ 8টি ইসলামী দল, দেশ শ্রমিক শক্তি, আমরা গতকালকে সাংবাদিক সম্মেলনের প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি ভাষণে যে ঘোষণা দিয়েছেন, আপনি প্রধান উপদেষ্টা হিসেবে
আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। এখন এসে সুযোগ আছে, তা না হলে জাতিকে একটা সংকটের মধ্যে আপনি ফেলে দেবেন। আমরা নির্বাচনে যেতে চাই, আমরা আন্দোলনের মাঠেও নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে 8টি রাজনৈতিক দল আমরা পিআর পদ্ধতির যে দাবি করেছিলাম, প্রথমে তো আমাদের অনেক বন্ধু দল বলেছে পিআর কি আমরা বুঝি না, খায় না, মাথায় দেয়। কিন্তু এই সংস্কার কমিশনে পিআর পদ্ধতির দীর্ঘ আলোচনার পর আপার হাউজে পিআর পদ্ধতি গৃহীত হয়েছে। 100 আসনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এটাও প্রথম বিএনপি মানতে চায়নি। কমিশনের এই সুপারিশ যখন প্রধান উপদেষ্টা পরিষদে পাশ করে গণভোটের সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছেন, তখন এটা মানতে সকলেই এখন বাধ্য। তাহলে কি হলো? প্রথমেই তো একেবারে মানেন না, বোঝেন না, খায় না, মাথায় দেয়। কনসেপচুয়ালি আপনি তো পিআর মেনে নিলেন। হ্যাঁ, আমরা উভয় পক্ষে চেয়েছি, আমি লোয়ার হাউজেও চেয়েছি, আপার হাউজেও চেয়েছি। একটা জায়গায় তো আপনি মেনেছেন। ফলে সারা দুনিয়াতে এই পিআর পদ্ধতি হচ্ছে অবাধ এবং সুন্দর নির্বাচনের পদ্ধতি। আমরা তাই বলতে চাই, আমাদের এই পিআর পদ্ধতির আন্দোলন, জাতীয় নির্বাচন আগে গণভোটের এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। আমাদের এই নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে। আমাদের এই দাবি মানতে হবে এবং জুলাই সনদকে না মেনে যারা সংকট তৈরি করছেন, আমাদের আমিরে জামাত বলেছেন, যারা জুলাই সনদ মানতে চান না, 26-এর নির্বাচন তাদের জন্য নয়। জুলাই সনদ মানতে হবে, জুলাই সনদের আইনে ভিত্তিতে গণভোট দিতে হবে, এটি আমরা দাবি করছি। গণভোট একই দিনে হলে অনেক সংকট, একজন ভোটার বুঝতে পারছে না কি সংস্কার হবে। হান আর ফলাফল আগে জানতে হবে, তারপর একদিনে ভোট হলে একই ভোট কেন্দ্রে এদিকে জাতীয় নির্বাচনে নানান মার্কার ভোট নিয়ে দলের লোকেরা ব্যস্ত থাকবে, আর একটা বুথে সংস্কারের নানান পরিস্থিতির বিষয় নিয়ে চিন্তা করে তাকে ভোট দিতে হবে। আমাদের দেশে যতই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হোক না কেন, প্রত্যেকটি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে অল্প হোক বেশি হোক, ভোট কেন্দ্রে অনেক সময় মারামারি গন্ডগোল হয় কিনা বলেন? গন্ডগোল হলো, ব্যালট কেটে নিয়ে গেল, 5টা ভোট বন্ধ হয়ে গেল, গোলাগুলি হলো। একই দিনে একই কেন্দ্রে যদি 2টা ভোট হয়, তো মারামারি গন্ডগোল যদি 10টা কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যায়, তাহলে গণভোটের দশাটা কি হবে? কি বলেন, ঠিক কিনা? তাহলে ভোটার বুঝতে পারলো না, ভোট বন্ধ হলো। বড় কথা হলো, আগে যদি গণভোট দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তি না হয়, তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি তো তৈরি হলো না। জুলাই সনদের পাটাতনের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে। কোন এক অদৃশ্য ষড়যন্ত্রের কারণে একটি বড় দল সরকারের অভ্যন্তরে 2 থেকে 3 জন উপদেষ্টাকে প্রভাবিত করে, গোপন বৈঠক করে জাতির ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষাকে জুলাই মিশনের চেষ্টা করছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার উপরে আমাদের আস্থা আছে, আপনাকে যারা মিসগাইড করতে চায় তাদের থেকে আপনি সাবধান থাকুন। সংগ্রামী দৌলতপুরবাসী, আগামী 16 তারিখে 8টি দলের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির চরমনায়ের পীর সাহেব, আল্লামা মামুনুল হক সহ 8টি রাজনৈতিক দল, ইসলামী দল সকাল 11টায় ঢাকায় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। ইনশাআল্লাহ সেখানে এই রাজনৈতিক সংকট আলোচনা হবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনেক বিচার বিশ্লেষণ, সাংবিধানিক পথ নিয়ে আমরা কথা বলবো। তারপরেই জাতির সামনে আমাদের সামনের করণীয় খবর আমাদের আসবে। আমরা নির্বাচন চাই, ষড়যন্ত্র করে আমাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না। তবে নির্বাচন নিরপেক্ষ করার জন্য আমাদের দাবি মানতে হবে, সরকারকে নিরপেক্ষ থাকার জন্য আমাদের সঙ্গে নেগোসিয়েশনে আসতে হবে। তাই আপনাদের সকলের কাছে আমার আহ্বান, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন নির্বাচনের একটি সংগ্রামী ঐতিহ্যবাহী দল। আগামী নির্বাচন অনেক রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যাচ্ছি। আমাদের আমির সাহেব বলেছেন, এই নির্বাচনে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, অশান্তি থাকবে না। আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতা, কারিগরি, উৎপাদনমুখী শিক্ষা দিয়ে গোটা জাতিকে আমরা একটি চমৎকার সমৃদ্ধ জাতি গঠন করতে চাই।
অর্থনীতি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে চাই। ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি কল কারখানার একটি কনজেনিয়াল পরিবেশ তৈরি করে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে চাই। আমরা অত্যাচার অবিচার দূর করে ভিন্নবাদ দমন পরিহার করে আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিধার কাজকে নিশ্চিত করতে চাই। কৃষক শ্রমিক দিনমজুর বুটে কুলি খেটে খাওয়া নারী শিশু সকল ধর্মমতের মানুষের জন্য নিরাপদ শান্তির বিধান হলো মহান আল্লাহ নাযিল করা কিতাব। প্রিয় নবীর বিধানের ভিত্তিতে কোন সুশাসন কোন সৎ নেতৃত্ব আসলেই সব ধর্মের লোকেরা সেখানে শান্তিতে বসবাস করবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরাও বলছেন সৃষ্টিকর্তার আইনের মধ্য দিয়ে যদি শাসন হয়, ধর্মীয় নেতৃত্বে যদি নেতৃত্ব হয়, তাহলে আমরা অন্য ধর্মের লোকেরা সবচেয়ে শান্তিতে থাকবো। তাই আমরা আবেদন জানাই দাঁড়িপাল্লার পক্ষে আজকে বাংলাদেশে যে জোয়ার এসেছে, 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে দেশের সেরা মেধাবী ছাত্ররা ভোট দিয়ে অতীতের সব শাসনকে প্রত্যাখ্যান করেছে। তারা নতুন একটি রাষ্ট্র চায়, নতুন পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরা সেই পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তন আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি সুশাসন মানবিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আনতে চাই। তাহলেই এদেশের মানুষের ক্ষুধা দারিদ্র শোষণ জুলুম নিপীড়ন ভিন্নমত চমন এগুলো সব দূর হবে। চোখ রাঙানি করে টাকা দিয়ে ভোট কিনে অত্যাচার করে জোর করে দলে বিয়ানোর বাংলাদেশ শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর নাই। এখন শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে এই খুলনা 3 সহ সব কয়েকটি আসনে দাঁড়িপাল্লাকে আমাদের বিজয়ী করতে হবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুটে কুলি, হকার, যার কাছেই প্রশ্ন করা হচ্ছে তুমি কোথায় ভোট দেবা, সে বলে 3টা শাসন যারা করেছে তাদের কাউকে ভোট দেবো না, নতুন দাঁড়িপাল্লায় আমি ভোট দিতে চাই। নতুন বাংলাদেশ মানে কি? 3টা দল আগে শাসন করেছে 54 বছরে, এর কোন দলকে নয়, যারা কখনো রাষ্ট্র শাসন করেনি তাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। সেই দলই হচ্ছে জামাত ইসলামী, সেই মার্কাই হচ্ছে দাঁড়িপাল্লা। কি বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশে পরিবর্তন চান, সভ্যতার পরিবর্তন চান, শিক্ষার পরিবর্তন চান, অর্থনীতির পরিবর্তন চান, তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট না দিলে, আগের 54 বছরে 3টি দল তারা প্রত্যেকে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্নবাদকে দমন করেছে, খুন করেছে, সুদ ঘুষ দুর্নীতিতে বাংলাদেশ ছেয়েছে। আপনি যদি সেই সব কোন একটা দলকে আবার ক্ষমতায় আনলেন, তাহলে এই জাতির কোন পরিবর্তন হবে না। যে লাউ সেই কদু, নাকি বলেন? যে লাউ সেই কদু। আপনারা কি সবাই পরিবর্তন চান? সেই পরিবর্তন আনতে গেলে পেছনের কালো যুগকে বাতিল করে দিয়ে নতুন দাঁড়িপাল্লার সরকার গঠন করতে হবে। অধ্যাপক মাহমুদুর রহমান দৌলতপুর খালিশপুরের যে কয়জন প্রার্থী আছে, সবচেয়ে সৎ, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে সাহসী প্রার্থী জামাত ইসলামী তাকে এই আসনে মনোনয়ন দিয়েছে। আমি দৌলতপুরের মানুষকে আহ্বান জানাবো, আমি এই খুলনার মানুষ, এখানে আমিও বড় হয়েছি, এখানে আমি নির্বাচন করেছি, প্রার্থী হয়েছি, খুলনায় আমি বিজয়ী হয়েছি। আমি সাক্ষী দিচ্ছি, এই শিল্পাঞ্চল উদ্দিত খালিশপুরের বেকারত্ব বন্ধ কারখানা, এই মিল ডাকাতিয়া, জলবদ্ধতা, দারিদ্র, সন্ত্রাস, চাঁদাবাজি, মিল কারখানা, জুট প্রেস, ব্যারিগেড, দুর্দশা, এগুলো বদলে দিয়ে যদি নতুন করে এলাকা করতে হয়, দাঁড়িপাল্লাকে বিজয়ী করা ছাড়া কোনো পথ নাই।